হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে স্বাগত। আজ আমি শ্বসনের আন্ডারে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো ক্রেবস চক্র বা টিসিএ চক্র। ক্রেবস চক্রের আরো দুটো নাম হলো টিসিএ চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র এবং সাইট্রিক অ্যাসিড চক্র। এর আগে আমি শ্বসনে গ্লাইকোলাইসিস আর পাইরুভেট অক্সিডেশন সম্বন্ধে জেনেছি। গ্লাইকোলাইসিসে আমি কি জেনেছিলাম? 1 মোল গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছিল? 2 মোল পাইরুভেট। এরপর আমি পাইরুভেট অক্সিডেশন স্টেপে কি জেনেছিলাম? পাইরুভেট অক্সিডেশন স্টেপে এই পাইরুভেট থেকে তৈরি হয়েছিল দুটো অ্যাসেটাইল কোএ বা অ্যাসেটাইল কোএনজাইম এ। তাহলে আমি একটা গ্লুকোজ থেকে প্রথমে গ্লাইকোলাইসিসে পাইরুভেট, তারপর পাইরুভেট অক্সিডেশনের মাধ্যমে দুটো অ্যাসেটাইল কোএ পেয়েছিলাম। এটা ঘটেছিল কোষের সাইটোপ্লাজমে, এটা তারপর ঘটেছিল কোষের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, আর এটার পর এই অ্যাসেটাইল কোয়ে ক্রেবস চক্রে ঢুকবে। তাহলে ক্রেবস চক্র কোথায় ঘটবে? ক্রেবস চক্র ঘটে কোষের মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বা ধাত্র। তাহলে মাইটোকন্ড্রিয়া ধাত্র বা যাকে আমরা ইংরেজিতে বলি ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়া ধাত্র বা ম্যাট্রিক্সে ঘটবে আমাদের ক্রেবস চক্র, ঠিক আছে? বেশ, ক্রেবস চক্র তাহলে কি দিয়ে শুরু হবে? অ্যাসেটাইল কোয়ে দিয়ে। আমি অ্যাসেটাইল কোয়ে দিয়ে তাহলে দেখব ক্রেবস চক্র শুরু হচ্ছে। ক্রেবস চক্র কে আবিষ্কার করেন? ক্রেবস চক্র আবিষ্কার করেন বিজ্ঞানী H.A. ক্রেব। এই বিজ্ঞানী H.A. ক্রেব এই ক্রেবস চক্র আবিষ্কার করার জন্য 1953 খ্রিস্টাব্দে নোবেল পান। তাহলে H.A. ক্রেব ক্রেবস চক্র আবিষ্কার করার জন্য 1953 খ্রিস্টাব্দে নোবেল পান। তার নামেই বিজ্ঞানী ক্রেবের নামেই ক্রেবস চক্র হয়েছে। তাহলে ক্রেবস চক্র শুরুতে আমরা কি দেখব? প্রথম যে বিক্রিয়া শুরু হচ্ছে অ্যাসেটাইল কোয়ে দিয়ে। তাহলে আমি প্রথমে কি দেখব? অ্যাসেটাইল কোয়ে, অ্যাসেটাইল কোএ অর্থাৎ কোএনজাইম এ। তাহলে এই অ্যাসেটাইল কোয়ে যেটা পাইরুভেট অক্সিডেশনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া ধাত্রে উৎপন্ন হয়েছিল, সেই অ্যাসেটাইল কোয়ে এবার বিক্রিয়ায় আসছে। এই অ্যাসেটাইল কোয়ে আরেকটি পদার্থ যার নাম হলো অক্সালো অ্যাসিটেট। অক্সালো অ্যাসিটেট যেটা হলো 4 কার্বন। তাহলে 4 কার্বন অক্সালো অ্যাসিটেট 2 কার্বন অ্যাসেটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে কি? অক্সালো অ্যাসিটেট থেকে অ্যাসেটাইল কোয়ে বিক্রিয়া তৈরি হবে সাইট্রেট, ঠিক আছে? তাহলে প্রথমে তৈরি হলো সাইট্রেট, ঠিক আছে? এই সাইট্রেট উৎপন্ন হওয়ার ক্ষেত্রে যে উৎসেচকটি কাজ করছে, সেই উৎসেচকটার কি নাম? উৎসেচকটার নাম সাইট্রেট সিনথেজ। মানে কি? যে উৎসেচক সাইট্রেটের সিনথেসিস বা তৈরি করছে তাকে বলে সাইট্রেট সিনথেস। তাহলে সাইট্রেট সিনথেস উৎসেচক অক্সালো অ্যাসিটেটের সাথে অ্যাসিটাইল কোয়ের বিক্রিয়া করে তৈরি করছে সাইট্রেট। 4 কার্বন অক্সালো অ্যাসিটেটের সাথে 2 কার্বন অ্যাসিটাইল কোয়ের বিক্রিয়ায় তৈরি হচ্ছে 6 কার্বন যুক্ত সাইট্রেট, ঠিক আছে? 4 + 2 6। তাহলে এই বিক্রিয়াটাকে কি বলে? এই বিক্রিয়াটাকে আমরা বলি ঘনীভবন বা ইংরেজিতে কন্ডেনসেশন। তাহলে কন্ডেনসেশন বিক্রিয়ায় সাইট্রেট সিনথেস উৎসেচকের উপস্থিতিতে 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটেট পাইরুভেট অক্সিডেশনে উৎপন্ন 2 কার্বন অ্যাসিটাইল কোয়ের সাথে বিক্রিয়ায় তৈরি করছে 6 কার্বন সাইট্রেট। তাহলে এই সাইট্রেটটি কি? এই সাইট্রেটটি হলো ফার্স্ট প্রোডাক্ট বা প্রথম উৎপন্ন পদার্থ কিসে? টিসিএ চক্রে। তাহলে টিসিএ বা ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগ হলো সাইট্রেট, ঠিক আছে? যেহেতু প্রথম উৎপাদিত যৌগ সাইট্রেট,
তাই ক্রেবস চক্রের আরেকটা নাম হলো সাইট্রিক অ্যাসিড চক্র। ঠিক আছে, কেন? সাইট্রেট আর কিছুই নয়, সাইট্রেট হলো সাইট্রিক অ্যাসিডেরই একটা ডেরিভেটিভ, মানে সাইট্রেট সাইট্রিক অ্যাসিড আমরা প্রায় একই বলতে পারি। তাই সাইট্রেট প্রথম উৎপাদিত যৌগ সাইট্রেট হওয়ায় চক্রটার আরেকটা নাম হলো সাইট্রিক অ্যাসিড চক্র। ঠিক আছে, তাহলে ক্রেবস চক্রের আরেকটা নাম হলো সাইট্রিক অ্যাসিড চক্র। আরেকটি নাম কি? দেখো, সাইট্রেট যেটা 6 কার্বন উৎপন্ন হয়েছে, এই সাইট্রেট আসলে কি? সাইট্রেটের আমরা সংকেত দেখলেই বুঝতে পারবো। সাইট্রেট হলো CH2COO মাইনাস ড্যাশ CCOO মাইনাস ড্যাশ CH2COO মাইনাস, এখানে OH। তাহলে দেখো, এটা একটা কার্বক্সিল গ্রুপ, এটা একটা কার্বক্সিল গ্রুপ, এটা একটা কার্বক্সিল গ্রুপ। তাহলে কটা? 1 2 3, 1 2 3, তিনটে কার্বক্সিল গ্রুপ। তাহলে সাইট্রেটের মধ্যে তিনটে কার্বক্সিল গ্রুপ থাকায় এই উৎপাদিত যৌগের উপর নাম করে চক্রটার আরেকটি নামও দেওয়া হয়েছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। বোঝা গেল কেন প্রথম উৎপাদিত যৌগ সাইট্রেটে তিনটে কার্বক্সিল গ্রুপ থাকায় 1 2 3 অর্থাৎ ট্রাই কার্বক্সিল গ্রুপ থাকায় এই চক্রের আরেকটা নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA চক্র। এই যে TCA চক্র। তাহলে ক্রেবস চক্রের নাম কি? ক্রেবস চক্রের নাম হয়েছে ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম যৌগের উপর। প্রথম উৎপাদিত যৌগ সাইট্রেট, তাই চক্রটার নাম সাইট্রিক অ্যাসিড চক্র। আবার এই সাইট্রেটে যেহেতু তিনটে কার্বক্সিল গ্রুপ আছে, তাই এর আবার নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র হয়। ঠিক আছে, তাহলে প্রথম বিক্রিয়ায় আমি পেলাম, ফার্স্ট স্টেপে পেলাম 6 কার্বন যুক্ত সাইট্রেট। এবার কি হবে? এটা ছিল 1 নম্বর। 2 নম্বর স্টেপে কি হবে? 2 নম্বর স্টেপে এই সাইট্রেট আবার তৈরি করবে উৎসেচকের নাম কি? অ্যাকোনাইটেজ। তাহলে এই সাইট্রেট অ্যাকোনাইটেজ উৎসেচকের উপস্থিতিতে সাইট্রেট থেকে তৈরি হবে সিস অ্যাকোনাইটেট। ঠিক আছে, তাহলে তৈরি কি হলো? সিস অ্যাকোনাইটেট। অ্যাকোনাইটেজ উৎসেচক সাইট্রেটকে তৈরি কনভার্ট করে সিস অ্যাকোনাইটেটে। এটা একটা কি জাতীয় বিক্রিয়া? এই বিক্রিয়ায় জল বেরিয়ে যায়। যদি জল বেরিয়ে যায় মানে এটা একটা ডিহাইড্রেশন বিক্রিয়া। বোঝা গেল? তাহলে ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাওয়া। তাহলে জল বেরিয়ে গিয়ে সাইট্রেট অ্যাকোনাইটেজ উৎসেচকের উপস্থিতিতে তৈরি করে সিস অ্যাকোনাইটেট। এখানে একটা জিনিস হলো, এই অ্যাকোনাইটেজের একটা কম্পিটিটিভ ইনহিবিটর আছে যার নাম হলো ফ্লুরো অ্যাসিটেট। এই কম্পিটিটিভ ইনহিবিটর যে ফ্লুরো অ্যাসিটেট, তার সম্বন্ধে আমি শেষে জানছি। তাহলে কম্পিটিটিভ ইনহিবিশন কি সেটা আমি শেষে একটু জেনে নেব। তাহলে অ্যাকোনাইটেজের কম্পিটিটিভ ইনহিবিটর হলো ফ্লুরো অ্যাসিটেট। অ্যাকোনাইটেজের উপস্থিতিতে সাইট্রেট থেকে জল বেরিয়ে গিয়ে তৈরি হয় সিস অ্যাকোনাইটেট। এরপর 3 নম্বর স্টেপে আবার এই অ্যাকোনাইটেজ উৎসেচকের উপস্থিতিতেই, মানে আবার অ্যাকোনাইটেজের উপস্থিতিতেই সিস অ্যাকোনাইটেট থেকে তৈরি হয় আইসোসাইট্রেট। ঠিক আছে, আর এই স্টেপে আবার জল যুক্ত হয়। জল যুক্ত হয় মানে এটা হাইড্রেশন। বোঝা গেল? তাহলে 6 কার্বন সাইট্রেট অ্যাকোনাইটেজ উৎসেচকের উপস্থিতিতে প্রথমে তৈরি হলো 6 কার্বন যুক্ত সিস অ্যাকোনাইটেট, তারপর আবার অ্যাকোনাইটেজের উপস্থিতিতে 6 কার্বন যুক্ত 6 অ্যাকোনাইটেট থেকে তৈরি হবে 6 কার্বন যুক্ত আইসোসাইট্রেট। তাহলে এখনো অবধি আমি 3টে স্টেপে অ্যাসেটাইল কোয়ে থেকে সিস আইসোসাইট্রেট অবধি পেলাম। এই আইসোসাইট্রেট হওয়ার পর নেক্সট স্টেপে যে উৎসেচকটা কাজ করবে তার নাম হলো আইসোসাইট্রেট
ডিহাইড্রোজিনেজ। ঠিক আছে, তাহলে আইসোসাইট্রেট আবার আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের উপস্থিতিতে কি তৈরি করবে? আলফা কিটো গ্লুটারেট। বোঝা গেল? তাহলে আইসোসাইট্রেট যেটা 6 কার্বন আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের উপস্থিতিতে তৈরি করবে 5 কার্বন যুক্ত আলফা কিটো গ্লুটারেট। তার মানে একটা কার্বন বেরিয়ে গেছে। কিভাবে? এই স্টেপে কি হচ্ছে, এই স্টেপটাকে আমরা জানি আরেকটা নামেও বলা হয়, এই স্টেপটাকে বলা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। তাহলে কি দেখছি, এই স্টেপটাকে বলে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। কেন? কারণ এই স্টেপে কি হচ্ছে, আইসোসাইট্রেট থেকে আলফা কিটো গ্লুটারেট হওয়ার সময় দেখো ডিহাইড্রোজিনেজ উৎসেচক কাজ করছে। ডিহাইড্রোজিনেজ উৎসেচক মানেই জানি যে স্টেপে হাইড্রোজেন বেরিয়ে যায়। তাহলে এই আইসোসাইট্রেট থেকে হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে কে নেবে? যাবে NADH এর কাছে। তাহলে NAD এই হাইড্রোজেনটা পেয়ে তৈরি হবে NADH। তাহলে আইসোসাইট্রেট থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল ডিহাইড্রোজিনেজের মাধ্যমে, সেটা NAD এর সাথে যুক্ত হয়ে তৈরি করলো NADH। হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে জারণ বা অক্সিডেশন, তাই এটা অক্সিডেটিভ। তাহলে আইসোসাইট্রেট থেকে আলফা কিটো গ্লুটারেট হওয়ার সময় অক্সিডেশনের মাধ্যমে NADH তৈরি হলো একটা। এছাড়াও বলেছে ডিকার্বক্সিলেশন মানে যে বিক্রিয়ায় কার্বক্সিল গ্রুপ বেরিয়ে যায়। কার্বক্সিল গ্রুপ মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। তার মানে আইসোসাইট্রেট থেকে NADH ছাড়া আরেকটা জিনিস কি বেরোবে? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গিয়ে আইসোসাইট্রেট থেকে তৈরি হয়ে গেল আলফা কিটো গ্লুটারেট। 6 কার্বন আইসোসাইট্রেট থেকে একটা কার্বন ডাই অক্সাইড বেরোলে কার্বন ডাই অক্সাইডের কার্বন একটা বেরিয়ে যাওয়ার জন্য 6 কার্বন এখন হয়ে গেল 5 কার্বন। তাহলে 5 কার্বন যুক্ত আলফা কিটো গ্লুটারেট পেয়ে গেলাম। তাহলে কি দেখলাম, 4 নম্বর স্টেপে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ উৎসেচক আইসোসাইট্রেটকে আলফা কিটো গ্লুটারেটে পরিবর্তিত করে। এই স্টেপে যেহেতু NADH আর কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, তাই এই স্টেপটাকে বলে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। বেশ, তাহলে আমি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আলফা কিটো গ্লুটারেট যেটা 5 কার্বন যুক্ত পেয়ে গেলাম। এবার কি হচ্ছে, এই 5 কার্বন যুক্ত আলফা কিটো গ্লুটারেট আবার উৎসেচক আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের প্রভাবে কি তৈরি করবে? সাকসিনিল কোয়ে বা সাকসিনিল কোএনজাইম A। তাহলে সাকসিনিল কোয়ে আলফা কিটো গ্লুটারেট থেকে তৈরি হলো। 5 কার্বন আলফা কিটো গ্লুটারেট থেকে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজের প্রভাবে তৈরি হয় 4 কার্বন যুক্ত সাকসিনিল কোয়ে। তাহলে 4 কার্বন যুক্ত সাকসিনিল কোয়ে মানে আবার একটা কার্বন বেরিয়ে গেছে। এই বিক্রিয়াটাকেও আমি আগের বিক্রিয়াটার মতোই ঠিক আবার কি বলবো? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, তাহলে এটাও একটা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, মানে এখানেও অক্সিডেশন হয়েছে অর্থাৎ জারণ হয়েছে। ডিহাইড্রোজিনেস মানে হাইড্রোজেন বেরোবে, তার মানে এই স্টেপেও ঠিক একইভাবে আবার কি বেরোবে? হাইড্রোজেন বেরিয়ে NAD এর সাথে যুক্ত হয়ে NADH হবে, অর্থাৎ NADH তৈরি হলো। আর ডিকার্বক্সিলেশন মানে আবার কার্বক্সিল গ্রুপ বেরোনো, মানে আবার কার্বন ডাই অক্সাইড বেরোলো। তাহলে আবার একইভাবে ঠিক আগের স্টেপের মতো এই স্টেপেও NADH আর কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল। এই যে কার্বন ডাই অক্সাইডের কার্বনটা বেরোনোর জন্য 5 কার্বন এখন 4 কার্বন সাকসিনিল কোয়ে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখনো অবধি আমি 5 নম্বর স্টেপে কি পেলাম? সাকসিনিল কোয়ে যেটা 4 কার্বন যুক্ত। এই সাকসিনিল কোয়ে এবার আরেকটা উৎসেচক সাকসিনিল কোয়ে সিনথেটিজ
সাকসিনিল কোয়ে সিনথেটিজ উৎসেচকের উপস্থিতিতে সাকসিনিল কোয়ে 4 কার্বন সাকসিনিল কোয়ে তৈরি করবে 4 কার্বন যুক্ত সাকসিনেট, এটাও 4 কার্বন, তার মানে এখানে কোনো কার্বন ডাই অক্সাইড বেরোয়নি, মানে এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নয়। এই স্টেপে কি হয়, এই স্টেপে একটা ঘটনা ঘটে যাকে আমরা বলি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, ঠিক আছে। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন মানে এখানে একটা ফসফোরাইলেশন ঘটছে যেটা সাবস্ট্রেটের উপর নির্ভর। কি হচ্ছে, সাকসিনিল কোয়ে থেকে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে সাকসিনেট তৈরি হচ্ছে, যার জন্য একটা এডিপি থেকে বা এডিপি বা জিডিপি থেকে তৈরি হবে এটিপি বা জিটিপি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এডিপি থেকে এটিপি বা জিডিপি থেকে জিটিপি হয়েছে, অর্থাৎ একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে, যাকেই আমরা বলছি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। কিন্তু এই ফসফোরাইলেশনটা হলো কি করে, সাকসিনিল কোয়েতে তো কোনো ফসফেট ছিল না, তাহলে সেই ফসফেটটা এখানে এলো কি করে, এটাই হলো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কি, যে বিক্রিয়ায় উচ্চ শক্তি সম্পন্ন বিক্রিয়ক বা সাবস্ট্রেট থেকে নিম্ন শক্তি সম্পন্ন বিক্রিয়াজাত পদার্থ বা লো এনার্জি প্রোডাক্ট তৈরি হয়, যার ফলে উচ্চ শক্তি থেকে কিছুটা শক্তি বেরিয়ে যায়, সেই শক্তিটা যদি এডিপি বা জিডিপি কে এটিপি বা জিটিপি তে তৈরি করে, তখন তাকেই বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। মানে কি, মানে হাই এনার্জি সাবস্ট্রেট বা উচ্চ শক্তি সম্পন্ন বিক্রিয়ক সাকসিনিল কোয়ে থেকে এই উৎসেচকের মাধ্যমে যখন নিম্ন শক্তি সম্পন্ন সাকসিনেট তৈরি হলো, তখন উচ্চ থেকে নিম্ন হওয়ায় যে শক্তিটা বেরিয়ে গেল, সেই শক্তিটাই এডিপি বা জিডিপি কে এটিপি বা জিটিপি তে কনভার্ট করেছে। যেহেতু সাবস্ট্রেট বা বিক্রিয়ক থেকে পাওয়া শক্তির মাধ্যমেই এটিপি বা জিটিপির ফসফোরাইলেশন হয়ে এডিপি বা জিডিপির ফসফোরাইলেশন হয়ে এটিপি বা জিটিপি তৈরি হয়েছে, তাই একে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। বোঝা গেল? তাহলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনে উচ্চ শক্তি সম্পন্ন বিক্রিয়ক বা সাবস্ট্রেট থেকে যখন নিম্ন শক্তি সম্পন্ন বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট তৈরি হয়, তখন যে শক্তিটা বেরিয়ে যায় বিক্রিয়ক বা সাবস্ট্রেট থেকে, সেই শক্তি ইউজ করে যদি এটিপি বা জিটিপি তৈরি হয়, তখন তাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। বোঝা গেল? যদি কোনো ডাউট থাকে এই সম্বন্ধে তাহলে কমেন্ট সেকশনে জানাবে। বেশ, তাহলে আমি পেয়ে গেলাম নিম্ন শক্তি সম্পন্ন সাকসিনেট, যেটা আবার 4 কার্বন যুক্ত। এই 4 কার্বন যুক্ত সাকসিনেট নেক্সট স্টেপে কোন উৎসেচকের প্রভাবে, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের প্রভাবে সাকসিনেট থেকে তৈরি হবে ফিউমারেট। ঠিক আছে, তাহলে কি হলো, সাকসিনেট 4 কার্বন যুক্ত সাকসিনেট থেকে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের প্রভাবে তৈরি হলো 4 কার্বন যুক্ত ফিউমারেট। এটা ডিহাইড্রোজিনেজ মানে আবার হাইড্রোজেন বেরোবে। এক্ষেত্রে এই হাইড্রোজেনটা কে নেবে, এক্ষেত্রে এই হাইড্রোজেনটা নেবে FAD, নিয়ে তৈরি হবে FADH2। ঠিক আছে, তাহলে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের প্রভাবে তৈরি করলো 4 কার্বন যুক্ত ফিউমারেট, এবং এখানে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়ায় যে হাইড্রোজেনটা বেরিয়ে গেল সেটা FAD এর সাথে যুক্ত হয়ে তৈরি করে দিল একটা FADH2। তাহলে সাকসিনেট থেকে সাকসিনেট ডিহাইড্রোজিনেজের মাধ্যমে ফিউমারেট তৈরি হয় এবং একটা FADH2 নির্গত হয়। এই সাকসিনেট ডিহাইড্রোজিনেজের আবার একটা কম্পিটিটিভ ইনহিবিটর আছে যাকে বলি আমরা ম্যালোনেট। ঠিক আছে, ঠিক যেরকম করে অ্যাকোনাইটেজের কম্পিটিটিভ ইনহিবিটর ছিল ফ্লুরো অ্যাসিটেট, ঠিক সেরকম ভাবে সাকসিনেট ডিহাইড্রোজিনেজের কম্পিটিটিভ ইনহিবিটর হলো ম্যালোনেট।
তাহলে আমরা ফিউমারেট পেলাম। 4 কার্বন যুক্ত ফিউমারেট আবার ফিউমারেজ নামক উৎসেচকের উপস্থিতিতে ফিউমারেজ উৎসেচকের উপস্থিতিতে ফিউমারেট থেকে তৈরি হবে ম্যালেট। ঠিক আছে, তাহলে ফিউমারেট 4 কার্বন যুক্ত ফিউমারেট থেকে ফিউমারেজ উৎসেচকের প্রভাবে তৈরি হবে 4 কার্বন যুক্ত ম্যালেট। ঠিক আছে, এই উৎসেচক এই বিক্রিয়ার ক্ষেত্রে ফিউমারেজ বিক্রিয়ার ক্ষেত্রে জল যুক্ত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটাও একটা জল যুক্ত হচ্ছে, মানেই এটাও হাইড্রেশন। ঠিক আছে, তাহলে হাইড্রেশনের মাধ্যমে ফিউমারেট 4 কার্বন যুক্ত ফিউমারেজ উৎসেচকের উপস্থিতিতে জল যুক্ত হয়ে তৈরি করে 4 কার্বন যুক্ত ম্যালেট। তাহলে এটা হলো, এটা যদি হয় 6 নম্বর, 7 নম্বর, এটা ছিল 8 নম্বর। এরপর লাস্ট 9 নম্বর স্টেপে কি হবে? 9 নম্বর স্টেপে এই ম্যালেট আবার আরেকটা উৎসেচক ম্যালেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের উপস্থিতিতে কি হবে? ম্যালেট ডিহাইড্রোজিনেজের উপস্থিতিতে ম্যালেট থেকে তৈরি হবে অক্সালো অ্যাসিটেট। বোঝা গেল? তাহলে ম্যালেট ডিহাইড্রোজিনেজ কি করছে? ম্যালেটকে 4 কার্বন যুক্ত ম্যালেটকে করছে 4 কার্বন যুক্ত ম্যালেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের উপস্থিতিতে তৈরি হয়ে যাচ্ছে 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটেট। এইখানে যে 4 কার্বনের ক্ষেত্রে এখানে যে ডিহাইড্রোজেনাস বিক্রিয়াতে আবার হাইড্রোজেন বেরোবে, তাহলে ম্যালেট থেকে হাইড্রোজেনটা বেরিয়ে কে নেবে? এনএডি। তাহলে এই স্টেপে আবার কি হবে? এনএডিএইচ তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই স্টেপে আবার আমি পেয়ে গেলাম এনএডিএইচ একটা বেরোলো। বেশ, তার মানে আমি কি পেলাম? ম্যালেট ডিহাইড্রোজেনাস উৎসেচকের উপস্থিতিতে এনএডিএইচ বার করে দিয়ে তৈরি করে আবার অক্সালো অ্যাসিটেট। এই অক্সালো অ্যাসিটেট আবার কোনো অ্যাসিটাইল কোয়ে নতুন এলে তার সাথে আবার যুক্ত হয়ে আবার সাইট্রেট সিনথেসের মাধ্যমে সাইট্রেট বানাবে। তাহলে এইভাবে একটা পুরো চক্র কমপ্লিট হয়ে গেল। তাহলে এই একটা পুরো চক্রে আমি কি কি পেলাম? একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমি কি কি পেলাম? যথাক্রমে কি কি পেলাম? একটা NADH, একটা CO2, আরেকটা NADH, আরেকটা CO2, এখানে একটা FADH2 এবং এখানে আরেকটা NADH। তাহলে কি একটা অ্যাসিটাইল কোয়ে একটা সম্পূর্ণ ক্রেবস চক্র বা TCA চক্রের মাধ্যমে কি কি নির্গত করে? একটা দুটো কার্বন ডাই অক্সাইড। এখানে তাহলে আমরা লিখে নিই কি হচ্ছে ক্রেবস চক্রে। তাহলে কি পাচ্ছি? একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমি পাচ্ছি একটা দুটো কার্বন ডাই অক্সাইড, একটা তিনটে NADH, একটা FADH2 আর একটা ATP বা GTP। এটা আমি এখানে লিখিনি, এবার মুছে গেছে। কি পাচ্ছি আমি? একটা ATP বা GTP। তাহলে কি পাচ্ছি? আর একটা ATP বা GTP। ঠিক আছে, বেশ। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস চক্রে আমি পাচ্ছি দুটো কার্বন ডাই অক্সাইড, তিনটে NADH, একটা FADH2 আর একটা ATP বা GTP। তাহলে দুটো অ্যাসিটাইল কোয়ে থেকে আমি কি পাবো? দুটো অ্যাসিটাইল কোয়ে থেকে পাবো চারটে কার্বন ডাই অক্সাইড, তিনটে NADH ইন্টু 2 ছটা NADH, দুটো FADH2 আর দুটো ATP। কেন আমি দুটো অ্যাসিটাইল কোয়ে বলছি? কারণ একটা গ্লুকোজ থেকে দুটো পাইরুভেট হয়ে দুটো অ্যাসিটাইল কোয়ে এসেছিল। তাহলে একটা গ্লুকোজ থেকে দুটো অ্যাসিটাইল কোয়ে থেকে যথাক্রমে
4টে কার্বন ডাই অক্সাইড, 6টা NADH, 2টো FADH2 আর 2টো ATP। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এক্ষেত্রে কি পাই, একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমি টোটাল কত শক্তি পেতে পারি, টোটাল কত শক্তি পেতে পারি আমি আগেই বলেছিলাম একটা NADH মানে 2.5খানা ATP, তাহলে 3টে NADH মানে 3 ইন্টু 2.5 ইজুকাল টু 7.5 ATP। একটা FADH2 আমি বলেছিলাম একটা FADH2 থেকে আমি পাই 1.5খানা ATP, তাহলে একটা FADH2 মানে 1 ইন্টু 1.5 ইজুকাল টু 1.5খানা ATP, আর একটা ATP বা GTP মানে একটাই ATP বা জিটিপি, তাহলে এটাকে আমি যদি এটিপি ধরি তাহলে একটা এটিপি, তাহলে টোটাল 7.5 আর 1.5 9 আর 1 10, তাহলে 10টা এটিপি। বোঝা গেল, তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমি ক্রেবস চক্রে সম্পূর্ণ 10টা শক্তি মলিকিউল হিসেবে এটিপি পেতে পারি। তাহলে দুটো অ্যাসিটাইল কোয়ে থেকে কত পেতে পারি, 20খানা এটিপি। তবে খেয়াল রাখতে হবে ক্রেবস চক্রের সময় কিন্তু একটা অ্যাসিটাইল কোয়ে থেকে শুধুমাত্র আমি একটা এটিপি শক্তি কণা বা এনার্জি মলিকিউল হিসেবে পাবো, আর তাছাড়া NADH আর FADH2 যেটা পাচ্ছি সেটা ইলেকট্রন সংবহন তন্ত্রে গিয়ে তখন তারা এই এটিপি গুলো তৈরি করবে। অর্থাৎ গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশন বা সম্পূর্ণ শ্বসন শেষ হলে তখন আমি বলতে পারি একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 10টা এটিপি পেয়েছি, ক্রেবস চক্রের সময় বলতে পারি না। তাহলে যদি কোশ্চেন দেয় যে ক্রেবস চক্রে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে কটা এটিপি বা জিটিপি তৈরি হয়, তখন কিন্তু উত্তর হবে একটা। কেন? কারণ NADH আর FADH2 গুলো কিন্তু তখন শক্তি দেবে না, তারা শক্তি দেবে ইলেকট্রন সংবহন তন্ত্রের পরে। তাহলে আমি কি পেলাম, ক্রেবস চক্রে প্রধান উৎপাদিত পদার্থ কি, দুটো কার্বন ডাই অক্সাইড, তিনটে NADH, একটা FADH2 আর একটা ATP বা GTP। এটাই হলো আমার ক্রেবস চক্রের উৎপাদিত যৌগ। ঠিক আছে, এই দুটো কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমার শ্বসনের ক্ষেত্রে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার একটা অংশ। ঠিক আছে, বেশ, তাহলে আমি ক্রেবস চক্র আজ দেখলাম। ক্রেবস চক্রে একটা জিনিস আমার বাদ রয়ে গেল, আমি বলেছিলাম কম্পিটিটিভ ইনহিবিশন বা কম্পিটিটিভ ইনহিবিটর কি। ঠিক আছে, কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে একটু বুঝতে হবে, দেখো কথাটার মানে কি, কম্পিটিটিভ ইনহিবিশন বা ইনহিবিটর। কম্পিটিটিভ মানে যে কম্পিটিশন করে, অর্থাৎ কারুর সাথে লড়াই করছে, কারুর সাথে কম্পিটিশন। আর ইনহিবিটর মানে যে ইনহিবিট করে, ইনহিবিট করা মানে বাধা দেওয়া। তার মানে যে পদার্থ লড়াই করে অন্য কাউকে বাধা দেয় তাকেই আমি বলি কম্পিটিটিভ ইনহিবিটর। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি কি বলেছি, ফ্লুরোঅ্যাসিটেট হলো অ্যাকোনাইটেজের কম্পিটিটিভ ইনহিবিটর, আর ম্যালোনেট হলো সাকসিনের ডিহাইড্রোজেনেজের ইনহিবিটর। তাহলে ম্যালোনেট বা ফ্লুরোঅ্যাসিটেট কি করে, সাধারণত দেখো যদি উৎসেচক এটা হয় একটা এনজাইম বা উৎসেচক, তার এটাকে বলে একটা অংশকে বলে অ্যাক্টিভ সাইট। ঠিক আছে, এই অ্যাক্টিভ সাইটেই এসে কে লাগে, সাবস্ট্রেট যাক বা বিক্রিয়ক। ঠিক আছে, এই সাবস্ট্রেটটা উৎসেচকে লাগার পর এরকম হয়ে যায় স্ট্রাকচার। লেগে গেছে, এইটা পর নেক্সট স্টেপে এটাকে কি বলে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। কেন এনজাইম আর সাবস্ট্রেট একসাথে আছে, তারপর এই সাবস্ট্রেটটা প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থে কনভার্ট হলে আমি কি পাবো, উৎসেচকটা আবার ফেরত পেয়ে যাব, আর সাবস্ট্রেটের বদলে তৈরি হয়ে যাবে প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে কি হয়, উৎসেচকের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট বা বিক্রিয়ক লেগে বিক্রিয়ার মাধ্যমে প্রোডাক্ট তৈরি হয়। কম্পিটিটিভ ইনহিবিটর কি, এমন একটা পদার্থ যারা সাবস্ট্রেটের মতোই দেখতে হয়। তাহলে একটা কম্পিটিটিভ ইনহিবিটর, আমি যদি বলি CI এটাকে, সেটা যদি হয় এটা, সেটা এখানে গিয়ে যখন কম্পিটিটিভ ইনহিবিটরও কি করে, উৎসেচকের অ্যাক্টিভ সাইটেই লেগে যায়। তাহলে কম্পিটিটিভ ইনহিবিটর যখন উৎসেচকের অ্যাক্টিভ সাইটে লেগে গেল,
তখন কিরম হয়ে গেল দেখতে, এটা হলো এনজাইম বা উৎসেচক আর তার সাথে লেগে আছে কম্পিটিটিভ ইনহিবিটর। তাহলে কম্পিটিটিভ ইনহিবিটর কার সাথে কম্পিটিশন করে, সাবস্ট্রেটের সাথে কম্পিটিশন করে সাবস্ট্রেটের আগে গিয়ে উৎসেচকে লাগার চেষ্টা করে। যদি কম্পিটিটিভ ইনহিবিটর উৎসেচকের অ্যাক্টিভ সাইটে গিয়ে লেগে যায় তাহলে আর অ্যাক্টিভ সাইটটা ফাঁকা নেই। যদি অ্যাক্টিভ সাইট ফাঁকা না থাকে তাহলে সেখানে সাবস্ট্রেট লাগতে পারবে না। তো যদি সাবস্ট্রেট লাগতে না পারে তাহলে আর প্রোডাক্টও তৈরি হবে না। তার মানে কম্পিটিটিভ ইনহিবিটর কি করে, সাবস্ট্রেট বা বিক্রিয়কের সাথে কম্পিটিশন করে আগে ভাগে গিয়ে চেষ্টা করে উৎসেচকের সাথে লাগার। যদি কম্পিটিটিভ ইনহিবিটর উৎসেচকের অ্যাক্টিভ সাইটে লেগে যায় তাহলে আর সাবস্ট্রেট লাগতে পারে না বা বিক্রিয়ক লাগতে পারে না, না লাগতে পারলে বিক্রিয়া থেকে আর প্রোডাক্ট হয় না, অর্থাৎ বিক্রিয়া আর সম্পূর্ণ হয় না। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, অ্যাকোনাইটেজের অ্যাক্টিভ সাইটে লাগতো সাইট্রেট, লাগার পর সাইট্রেট হতো আইসোসাইট্রেট। অ্যাকোনাইটেজে যদি ফ্লুরো অ্যাসিডের কম্পিটিটিভ ইনহিবিটরটা জোড়া লেগে যায় তাহলে আর সাইট্রেট লাগতে পারবে না, সাইট্রেট লাগতে না পারলে আর কোনো বিক্রিয়াই পরে হবে না। ঠিক সেভাবে আবার সাকসিনেট ডিহাইড্রোজিনেজের সাথে যে সাবস্ট্রেটটা লাগে সেটা হলো সাকসিনেট, কিন্তু সাকসিনেট ডিহাইড্রোজিনেজে যদি ম্যালোনেট লেগে যায় তাহলে আর সাকসিনেট লাগতে পারবে না। যদি সাকসিনেট লাগতে না পারে তাহলে ফিউমারেটও তৈরি হবে না, এর পরবর্তী বিক্রিয়াগুলো হবে না। তাহলে কম্পিটিটিভ ইনহিবিটর কি করে, কোনো বিক্রিয়াকে আটকায়। কি করছে এক্ষেত্রে, ফ্লুরো অ্যাসিডের অ্যাকোনাইটেজকে আটকে আর পরবর্তী বিক্রিয়া হতে দিবে না, আর ম্যালোনেট সাকসিনেট ডিহাইড্রোজিনেজকে আটকে তার পরবর্তী বিক্রিয়া হতে দেবে না। বোঝা গেল? তাহলে আজ আমরা সম্পূর্ণ ক্রেবস চক্রটা সম্বন্ধে জানলাম, যেখানে জানলাম ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া ধাত্র বা ম্যাট্রিক্সে ঘটে, যেখানে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে দুটো কার্বন ডাই অক্সাইড এবং শক্তি মলিকিউল উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় প্রথম উৎপাদিত পদার্থ হলো সাইট্রেট, তাই এই বিক্রিয়ার আরেকটা নাম সাইট্রিক অ্যাসিড সাইকেল বা সাইট্রিক অ্যাসিড চক্র। আবার এই সাইট্রেট যেহেতু তিনটে কার্বক্সিল গ্রুপ নিয়ে গঠিত, তাই সাইট্রেটের আরেকটা তিনটে কার্বক্সিল গ্রুপের উপর নির্ভর করে এই চক্রের আরেকটা নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ঠিক আছে, বেশ। তাহলে আজ আমরা জানলাম ক্রেবস চক্র সম্বন্ধে। নেক্সট দিন আমি তারপরের অংশটা শুরু করব। এই পোর্শন সম্বন্ধে যদি কোনো ডাউট থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর শেয়ার করবে। ধন্যবাদ।